আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লিটারে 4 টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। বৈশ্বিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রভাবে সমন্বয় দাবি বাণিজ্য মন্ত্রীর। জুলাই শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের পাইলট প্রকল্প, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। মাদারীপুরে ডাসারে সরকারি ভিডিসি কর্মসূচির 422 বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো 1 ট্রাক অপরিপক্ক আম জব্দ। এবং লাভজনক হয় জয়পুরহাটে বাড়ছে ভুট্টা চাষ। অন্য ফসলের চেয়ে কম সময় লাগায় বেশি লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি ও উজানের ঢলে হাওরে ডুবছে ফসলের ক্ষেত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় ফসল রক্ষা বাঁধও ঝুঁকির মুখে। দিশেহারা হয়ে পড়েছেন হাওরের কৃষকরা। এদিকে জামালপুরে 2 জন, ময়মনসিংহে 1 জন ও রাজবাড়ীতে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। বরিশালে বজ্রপাতে ও 2 শিক্ষক সহ আহত হয়েছে 16 জন শিক্ষার্থী। নেত্রকোনা ও মৌলভীবাজারে কংসমনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ভোর থেকেই আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি, সাথে ঘন ঘন বজ্রপাত, বইছে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে বিপদসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ি নদীর পানি। এখন তা 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও অত্যাধিক বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলার 897 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। নেত্রকোনার কংস ও ভুগাই নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর ফসল। বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ওই এলাকার জনগণ ভোগান্তিতে পড়েন। সিটি মেয়র ডাক্তার শাহাদাতের নির্দেশে মঙ্গলবার থেকে হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় স্থাপিত অস্থায়ী বাঁধ অপসারণ কাজ শুরু হয়েছে। এটা আমাদের কোনো সিটি কর্পোরেশনের প্রকল্প নয়, এটা প্রকল্পটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তবে আমি আশা করেছিলাম গতকালকেও আমি তাদেরকে দেখি নেই, আজকেও আমি মনে করেছিলাম যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি থাকবে, সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে, তাদের এখানে থাকা উচিত ছিল। এই জবাবগুলো আসলে তাদেরই দেওয়া উচিত ছিল। রাজবাড়ীতে হঠাৎ বজ্রপাতে কোলে থাকা 3.5 বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান বাবা সুমন। এতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। অন্যদিকে জামালপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। নগরীতে জমেছে হাঁটু পানি, বয়ে যাচ্ছে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া। বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছেন 16 শিক্ষার্থী। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পটুয়াখালী উপকূল অঞ্চলে বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হয়। মৎস্যবন্দর মহিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নেন হাজারো মাছ ধরার ট্রলার। তীব্র দাবদাহের পর শেরপুরে 3 দিন ধরে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, যা স্বস্তির পরিবর্তে এখন দুর্ভোগ বয়ে আনছে। অনেক স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোররাতে জেলার 9টি উপজেলার উপর দিয়ে প্রচণ্ড বাতাস ও ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন গ্রামে বড় বড় গাছ ও চরাঞ্চলের অনেক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ও বসতঘর। দুপুরে এই ঝড় বয়ে যায়। এর মধ্যে বাঘাইছড়ির রাজস্থলী এলাকায় ক্ষয়ক্ষতি ব্যাপক। এ সময় অনেক কাজঘরের চাল উড়ে গেছে। বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। লিটারে 4 টাকা বাড়িয়ে বোতলজাত তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 199 টাকা।
যা আগে ছিল 195 টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে 4 টাকা বাড়িয়ে 175 টাকা থেকে 179 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী পণ্যের উচ্চ মূল্য বাড়ছে, যার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে বলে জানান তিনি। আমরা কিছু ঊর্ধ্বমূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের যারা ক্ষমতা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়কে বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। আর আমাদের সাথে এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারক আমাদের সাথে আছেন এবং এই সমন্বয় আমাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও আগামী দিন পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ করবে সরকার। জুলাই থেকে পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। পর্যায়ক্রমে দেশের সব স্কুলকে এর আওতায় আনা হবে। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে কথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমাজের সকল অংশীজনকে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলার 2টি করে স্কুলে ক্লাস 1 থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সারা দেশে ছেলেদের একরকম ও মেয়েদের আলাদা রকম পোশাক, ব্যাগ হবে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় 2টি করে প্রাইমারি স্কুলের শুধুমাত্র ক্লাস 1-এ আমরা সরকার থেকে দিব। বাকিটি ব্যবসায়ীরা যে সহায়তা করবে সেই সহযোগিতার সংখ্যা হিসাব করে আমরা সংখ্যা বাড়াবো স্কুল ড্রেস, জুট ব্যাগ এবং জুতা। ফলে যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবে সরকার। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন। সকলে মিলে আমরা আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ। ধীরে ধীরে সকল স্কুল, হাই স্কুল, মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে বলে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 11 জন। গতরাতে 11:30টার দিকে কুড়িগ্রাম ভুরঙ্গামারি গ্রামের সড়কের বাঁশেরতল বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুরঙ্গামারি থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। অন্য আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 20 যাত্রী আহত হয়েছেন। দুপুরে গোপালগঞ্জ পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালিকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি পিরোজপুর থেকে ঢাকা যাচ্ছিল। নোয়াখালী সদর উপজেলা স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন আদিতা হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম আব্দুর রহিম ওরফে রনি। তিনি নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লা লাতু কাউন্সিলর বাড়ির খলিল মিয়ার ছেলে। 2022 সালের 22 সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় জাহান মঞ্জিলে এই হত্যাকাণ্ড ঘটে।
চট্টগ্রামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ। সকালে বানৌজা ইসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অবস্থিত এই আধুনিক মেডিকেল কলেজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান, যা আধুনিক অবকাঠামো ও উন্নয়ন প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে কলেজটিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষে 50 জন বেসামরিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে 5 বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের ডাসারে সরকারি ভিজিডি কর্মসূচির 422 বস্তা চাল সহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। স্থানীয় খাদ্য অফিসে জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারি এসব চাল জব্দের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাক চালক জানান, জেলার কালীগঞ্জ উপজেলার জিরনগাছা এলাকা থেকে কয়েকজন ব্যবসায়ী পাঠানো 351 ক্যারেট গোবিন্দভোগ আম নিয়ে তিনি চট্টগ্রামের ফলমন্ডি এলাকায় যাচ্ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দ করা এসব আম বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ধ্বংস করা হয়। এদিকে জেলা প্রশাসন ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী 5 মে থেকে গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারে আসার কথা রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে খাবার খেয়ে অসুস্থ হওয়া 94 শিক্ষার্থীর মধ্যে 93 জনই সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 8 দিনের জরুরি চিকিৎসা সেবা পেয়ে 8 দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে একসাথে অসুস্থ হয়ে পড়েন ডাইনিংয়ে খাবার খাওয়া শিক্ষার্থীরা। গত 22 এপ্রিল রাতে 166 জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়েন 94 জন শিক্ষার্থী। ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। ভার্সিটি থেকে স্যাররা আসতেছে, ম্যাডামরা আসতেছে, খোঁজ খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ না হওয়ায় তাদের দ্রুত ভর্তি করা হয় পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে 93 জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কোন ধরনের রোগ জীবাণু দ্বারা এটা হয়েছে এবং এক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য প্রয়োজন, সেইটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা ল্যাবে পাঠিয়েছি কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য। জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওখানে যে আমরা আরো 2টা হসপিটালে তাদের ব্যবস্থা আমাদের খুব পছন্দ হয়নি। আদ্দিনটা খুবই পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে দিয়ে এসছেন বাসা থেকে, তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় বিপদ এড়ানো গেলেও শিক্ষার্থীদের খাবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি পিস্তল ও শর্ট গানের 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। গতরাতে র্যাব 11 সদর কোম্পানির টহল টিম সিদ্ধিরগঞ্জ থানায় আরপিও ওয়াপদা কলোনি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে। পরে এসব অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। লাভজনক হওয়ায় জয়পুরহাটে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অন্য ফসলের চেয়ে কম সময় লাগায় বেশি লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে অনেক এলাকায় দেখা দিয়েছে পোকার আক্রমণ। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা পান না তারা। তবে কৃষি বিভাগ বলছে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা কৃষকদের দেওয়া হয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মুরগি, মাছ ও গরু খাদ্য হিসাবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। এই জন্য ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। কৃষকরা জানান, এবার প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয়েছে 10 থেকে 12 হাজার টাকা। আর বাজারে ভালো দাম পাওয়া গেলে 35 থেকে 50 হাজার টাকা বিক্রির আশা করছেন তারা। তবে বিভিন্ন এলাকায় ভুট্টার জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এবারে ভুট্টার মশাই পোকা ধরার কারণে হয়তো বা চিন্তার মধ্যে আছি। তো কৃষি অফিসার বা কৃষি অফিস থেকে আমাদের কোনো ভালো ওষুধ কিংবা ভালো পরামর্শ দেয় না। যদি দিত হয়তো বা আমাদের একটু সুবিধা হতো। আমাদের খরচ হয় বিঘারি 10 থেকে 12 হাজার টাকা। তবে এখন ভুট্টার যে বাজার, তাতে আমাদের লাভজনক খুব কম হচ্ছে। ভুট্টার বিভিন্ন ধরনের পোকা দেখা যাচ্ছে। কোনো কৃষি অফিসার বা বিএসটি আসে আমাদের কোনো পরামর্শ দেয় না। এমনি আমরা স্বাভাবিক মতো যা পারি তাই কীটনাশক ব্যবহার করি। ভুট্টা বিক্রি করার জন্য একটা ভালো পরিবেশ পাইলে আমরা আরো ভুট্টা লাগাতে আগ্রহ হব। চলতি মৌসুমে জেলায় 900 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মুরগির খাবার হিসেবে ভুট্টাটি বেশ জনপ্রিয় এখানে, এবং ভুট্টার চাহিদা রয়েছে। ভুট্টার বাজার দরও মোটামুটি কৃষকরা ভালো দাম পাচ্ছে। আমরা তাদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিচ্ছি এবং সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতেছি। ভুট্টা বিক্রি, স্থানীয় বাজার ব্যবস্থা করা সহ বিভিন্ন সহযোগিতা পেলে এই চাষ যেমন বাড়বে তেমনি কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে তারা ভূমিকাও রাখতে পারবেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাঙামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। সিভিল সার্জন নুয়েন খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধানের পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে নড়াইলের লোহাগড়ার নলদি ইউনিয়নের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্সের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক আরিফুল রহমান ও লোহাগড়ার ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার মুনমুন সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করেন। নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতি দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ট্রাক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সকালে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শাহপুর এলাকায় একটি সমিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি জয়পুরহাট ও বগুড়া জেলায়। গাইবান্ধায় 22,500 টাকার জাল নোট সহ শামীম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জেলা শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শামীম মিয়া বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাদনি গ্রামের হাবিল মিয়ার ছেলে। কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে আটক প্রায় 2.5 কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। কুষ্টিয়া পৌরসভার ভাগাড়ে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের যুগ্ম কমিশনার মাহমুদ মারুফুর রহমান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সদরের
নারায়ণখাইয়া এলাকায় হর্টিকালচার সেন্টারে অনুমোদন ছাড়াই পুরনো গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি পরিবেশ রক্ষায় যেখানে সরকার বৃক্ষরোপণে উৎসাহ দিচ্ছে, সেখানে মাতৃবাগান ও নিরাপত্তার অজুহাতে 1984 সালে লাগানো বড় বড় আম, জাম, জলপাই ও ঝাঁটা করই সহ বিভিন্ন প্রজাতির গাছ অপসারণ করা হচ্ছে। এই বিষয়ে হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ জহিরুল ইসলাম বলেন, গাছ কাটা হচ্ছে না, 10 থেকে 12 ফুট উচ্চতায় ছাঁটাই করা হচ্ছে। এদিকে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জানান, সরকারি গাছ কাটতে হলে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন বাধ্যতামূলক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।